হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? নেইমার তো সিলেক্টেড হয়ে গেলেন ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ একাদশে। তো এটা নিয়ে উচ্ছ্বাস আছে, আনন্দ আছে ব্রাজিল শিবিরে এবং ব্রাজিলের ফ্যান্সদের ভিতর। আচ্ছা, সব কিছু হলো, কিন্তু স্কোয়াডটা কেমন হলো? আমাদের কার্লো আনচেলত্তি স্কোয়াডটা কেমন করলেন? 26 জনের যে টিমটা করা হলো এবার ব্রাজিলের, সেই দলে যারা যারা আছেন তারা কেমন পটেনশিয়াল, এবং তাদেরকে নিয়ে ব্রাজিলের সমর্থকরা কতটুকু আশাবাদী হতে পারে, এইটাই আজকে ডিসকাস করার চেষ্টা করব। আমার যতটুকু ধারণা আছে, আমি যেভাবে ভাবি, যেভাবে চিন্তা করি, সেই জিনিসগুলো আজকে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই যদি বলি গোলকিপার, অ্যালিসন বেকার স্বাভাবিকভাবেই প্রথম চয়েস। তারপরেই আছেন এডারসন, এবং তৃতীয় যিনি রাখা হয়েছে, উনি অভিজ্ঞ, গ্রিমিওতে খেলেন, ওয়েভারটন। ওয়েভারটন আছেন। কিন্তু একটা জিনিস এখানে বলার দরকার, ব্রাজিলে সবসময় যেটা থাকে, খুব ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার তো আছেই, সবসময় থাকে, কিন্তু এই দলটাতে ট্রাই ব্রেকার স্পেশালিস্ট কিন্তু ওইভাবে আলাদাভাবে কোচরা ওরকম তৈরি করা কাউকে নেয় না, বা হয়তো বা ব্রাজিলের সেই কালচারটাই নেই। অনেক টিমে আমরা দেখি, ইউরোপিয়ান টিমগুলোতে বিশেষ করে, তারা যখন দল গঠন করে তখন একজন করে ট্রাইব্রেকার স্পেশালিস্ট নেয় মূল গোলকিপার ছাড়াও। কারণ এরকম বড় ধরনের কম্পিটিশানে ট্রাইব্রেকার হওয়াটাই কোনো না কোনো সময় তো তাকে ট্রাইব্রেকারের মধ্যে পড়তে হতে পারে দলগুলোকে। তখন এই স্পেশালিস্ট কাজটা কোনো স্পেশালিস্ট গোলকিপার দ্বারাই কিন্তু করা সম্ভব। তো আমার মনে হয় যে গোলকিপার যারা থাকার কথা ছিল তারাই আছে, কিন্তু কিছু অপশন রাখা যেতে পারতো, তারা যদি ওইভাবে তৈরি করতে পারতো কাউকে যে ট্রাইব্রেকারের ক্ষেত্রে স্পেশালিস্ট। কারণ অ্যালিসন বেকার বলেন বা এডারসন বলেন, তারা অভিজ্ঞ, কিন্তু তারা কিন্তু একটু বুড়িয়েও গিয়েছেন, তাদের ইনজুরি প্রবণতা রয়েছে, এবং তারা ক্রুশিয়াল বা মুমেন্টে টাই ব্রেকার শটগুলো ঠেকে দেওয়ার মতো ওইভাবে আমার মনে হয় স্পেশালিস্ট নন। স্টিল আমার মনে হয় গোলকিপিংয়ের ক্ষেত্রে আর এই অপশনটা ছাড়া আর কোনো অপশন বা আর কোনো কিছু বলার নেই। মোটামুটি যারা যোগ্য ছিল তাদেরকেই সিলেক্ট করা হয়েছে। এবার পরবর্তীতে যে জায়গাটা, সেটা হচ্ছে ডিফেন্ডারদের। সবসময় গত বেশ কয়েকটা ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের মাথা ব্যথার কারণ হচ্ছে ব্রাজিলের ফুল ব্যাক ডিফেন্স। তো এবারও তাই, যারা আছেন তাদের ভিতর, তো যারা আছেন তারা তো আছেনই, কিন্তু যেই অভাবটা সবসময় তারই বেড়াবে, সেটা হচ্ছে ইদার মিলিটাওর ইনজুরি এক ধরনের হার্ট ব্রেকিং ফর ব্রাজিল ফ্যান্স। আমার মনে হয় ইদার মিলিটাওর থাকলে যে পজিটিভিটিটা দিতে পারতো, যেই পটেনশিয়ালিটিটা সে শো করতে পারতো, যা ইম্প্যাক্টটা সে ক্রিয়েট করতে পারতো, সেটা হয়তো বা এখন অন্যদের ক্ষেত্রে সেই জিনিসটা পাওয়া পসিবল না। তারপরেও যারা আছে, মার্কুয়েনেস আছে, তারপরে আপনার আমাদের গ্যাব্রিয়েল আছে, এই দুজনেই কিন্তু আবার এই 30 তারিখে ইউসিএল ফাইনাল খেলবে। অপোনেন্ট শিবিরেই থাকবে দুইজন, কিন্তু তারা কিন্তু খেলার ভিতরে আছে, এটা একটা পজিটিভ। আবার এটা আরেকটা ক্ষেত্রে নেগেটিভ, যে তারা যদি ইনজুরিতে কোনো রকমে পড়ে যায় তখন কিন্তু একটা দুশ্চিন্তার ব্যাপার হবে। ব্রাজিলের এই দুইজন ফুল ব্যাক ছাড়া তাদেরকে রিপ্লেস করার মতো মানুষ ওভাবে হাতে গোনা নেই আসলে। যদি দেখি তাদেরকে রিপ্লেস করার মতো যারা আছে, তারা ইভানেস, লুইস পেরেরা, তারপর স্যান্টোস, ব্রেমার ভালো, কিন্তু ওই ক্ষেত্রে সাপোর্টটা দিতে পারবে কিনা এই দুজনের রিপ্লেসমেন্টে, এটা কোয়েশ্চেন রাখে। আর উইংয়ে আমরা জানি যে উইজলি আছে, ড্যানিলো, ইভানেস, লুইস পেরেরা, এরা কিন্তু উইংয়ে সাপোর্ট দিতে পারবে। তো ডিফেন্ডারদের কথা চিন্তা করলে মোটামুটি
ঠিক আছে, কিন্তু উইকনেসটাই কিন্তু এখানে সবচেয়ে বেশি। বিশেষ করে আপনি যখন ফ্রান্স, পর্তুগাল, স্পেন এই ধরনের বা ইভেন গ্রুপ পর্বে যদি মরক্কোর সাথে আপনি যখন পড়বেন, তখন আপনার ডিফেন্সিং পটেনশিয়ালিটির একটা ভালো পরীক্ষা কিন্তু নেবে প্রতিপক্ষ দল। তো এই ক্ষেত্রে যারা আছে তারা কতটুকু সার্ভিস দিতে পারবে এটা দেখার থাকবে। তবে যদি যে কয়টা নাম বললাম ওই কয়টা নাম বিবেচনায় খারাপ না। এবার আসি মিডফিল্ডের ক্ষেত্রে। মিডফিল্ডেও দুর্বলতা আছে। ব্রাজিলের দুর্বলতার বা মাথা ব্যথার কারণ কিন্তু যতটা না ডিফেন্ডার, তার থেকে আমার মনে হয় মিডফিল্ড। কারণ ক্যাসিমিরো আর ব্রুনো গুইমারেজ দুজন তো থাকবেই, কিন্তু তাদের অল্টারনেটিভ কারা? অল্টারনেটিভ যাদের রাখা হয়েছে, লুইস পাকেতা অনেক দিন ধরে খেলার ভিতর নাই, বা টপ টায়ারের লিগগুলো কিন্তু উনি খেলছেন না এখন। তারপরে আবার আমরা ফ্যাবিনোকে নেওয়া হয়েছে, বয়স্ক, এইজড, তার খেলার ধার কি এখনও সেরকম আছে? এটা একটা ব্যাপার। তবে কার্লো আনচেলত্তি অবশ্যই কোনো চিন্তাভাবনা থেকেই এই ডিসিশনগুলো নিয়েছেন। তারপর আবারও ডানিলো, বোটাফেগোর দানিলো, এটা একটা ভালো পটেনশিয়াল চয়েস আমি বলবো। ক্যাসিমেরো বা গুইমারেজের অল্টারনেটিভ হিসেবে দানিলো আসতে পারে সাব, কিন্তু শুরু করবে অবশ্যই ক্যাসিমেরো এবং গুইমারেজ, এতে কোনো সন্দেহ নেই। তো মিডফিল্ডে আছে কিছু প্রবলেম আছে, কারণ মিডফিল্ডে যারা রাখা হয়েছে তাদের জন্য 5 জনই রাখা হয়েছে। দ্যাট মিনস একটা জিনিস বোঝা যাচ্ছে যে ফরওয়ার্ড যাদের রাখা হয়েছে তার মধ্যে নেইমার আর আর যা থাকবে সাথে, যদি কেউ থাকে তাহলে তাদেরকে সাপোর্ট দেওয়ার কাজটা করে দিবে হচ্ছে এই মিডফিল্ডের যারা আছে, ডিফেন্সিভ মিডফিল্ড। এবং ক্যাসিমিরো তো ডিফেন্সিভ মিডফিল্ডের কাজটাই করবে, আর গুইমারেজ থাকলে সে হয়তো অ্যাটাকিং মিডফিল্ডে তার অবস্থান আমরা দেখতে পারি। তাদের মূল কাজটাই হবে নেইমারকে বল পাস করা। আর যাই হোক, অ্যাটাকার্স যারা আছে তাদের ভিতর অবশ্যই নেইমার জুনিয়র, আমার মনে হয় ব্রাজিলের এই দলটার নিউক্লিয়াস সেই থাকবে, তাকে কেন্দ্র করেই খেলাটা গড়ে উঠবে। যদি সে একাদশে থাকে তাহলে তাকে ঘিরেই খেলাটা হবে, এবং অবশ্যই স্বাভাবিকভাবেই সে ফুল টাইম হয়তো খেলবে না, তাকে চেঞ্জ করা হতে পারে 60-70 মিনিটসের পর। তো এখানে নেইমার জুনিয়রের সাথে আমরা দেখতে পাচ্ছি লুইস হেনরিক্স আছে, জেনিট ক্লাবে খেলেন। রায়ান আছে, রায়ান এখানে পিওর স্ট্রাইকার হিসেবে আছে বোর্নসমাউথের। ভিনিসিয়াস জুনিয়র থাকবেন লেফটে, রাফিনা রাইটে, মার্তিনেলি ভিনিসিয়াসের অল্টারনেটিভ হিসেবে থাকবে। কুনিয়া খেললে কি নেইমার খেলবে নাকি দুজনকেই খেলানো হবে, এটা একটা ডিসিশন মেক করার ব্যাপার আছে। বা কুনিয়াকে অন্য কোনো পজিশনে দেওয়া হবে কিনা। এগেন পিওর স্ট্রাইকার হিসেবে আছে এনরিক আর তিয়াগো আছে। তো কোন ফরমেশনে ব্রাজিল খেলবে এটা একটা ব্যাপার, কিন্তু যে লাইন আপ যদি দেখি ব্রাজিলের গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার এবং অ্যাটাকার্সদের ভিতর, অ্যাটাকার্সরা তো টপ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারে ঠাসা, কিন্তু যেটা বললাম ডিফেন্ডিংয়ে মিলিতাওকে মিস করবে। এবং অ্যাটাকার্সের যদি বলতে হয় যে কিছু নতুন নতুন নাম দেখছি, ওরা হয়তো বা থাকতো না যদি রদ্রিগো থাকতো, যদি এসকেবাও থাকতো, এই দুটি নাম খুব বাজেভাবে মিস করবে ব্রাজিলরা। এই দুটি প্লেয়ার এবং মিলিতা এরা যদি থাকতো তাহলে টিমটা আসলে একটা স্ট্যান্ডার্ডে চলে যেত, যেটা এখন আমি ব্রাজিলকে হট ফেভারিট বলতে পারছি না। তবে হ্যাঁ, খুব সব সময় যে হট ফেভারিট বা ভালো দলগুলোই যে কাপ উইন করে তা কিন্তু না, এটা একটা ব্যাপার। সুতরাং এই দলটাকে নিয়েও কোচ কার্লো আনচেলত্তি মিরাকেল যে দেখাতে পারবে না তা নয়। মূল ব্যাপারটা হবে দলটাকে কীভাবে গুছাতে পারে এই সামনে কয়েকদিনের ভিতর সেটা। আর বিশ্বকাপ শুরু হওয়ার আগে 2টা প্রস্তুতি ম্যাচ পাবে ব্রাজিল, সেখানেও মোটামুটি বোঝা হয়ে যাবে কোচের কিছু ট্যাকটিক্স বা সে কীভাবে দলকে খেলাতে চায় সে সম্পর্কে একটা
ধারণা আমরা পেয়ে যাব। তো এই ব্রাজিলের দুঃখ বলতে ওইটাই, মিলিটাও খেলছে না, এস্তাভায়ের মতো প্লেয়ার নেই, বর্তমান সময়ের অন্যতম চৌকস একটা প্লেয়ার রদ্রিগো নেই। মানে এই প্লেয়ারগুলো থাকলে একটা অন্যরকম একটা ব্যাপার হয়ে যেত। অনেকে পেদ্রোর না থাকার কথা বলতেছে। পেদ্রো হ্যাঁ চেলসির হয়ে অসম্ভব দারুণ একটা সিজন কাটিয়েছে, অনেক গোল করেছে। এখানে যাদেরকে নেওয়া হয়েছে তাদের অনেকের থেকেই হয়তো পেদ্রোর গোল অনেক বেশি। কিন্তু এটা বুঝতে হবে আসলে, আমার মনে হয় নেইমারের যে জায়গাটার জন্যই সে খেলতে পারছে না। নেইমারকে নেওয়াটা দরকার ছিল। অনেকে বলবে নেইমার কেন, কিছু কিছু ক্ষেত্রে এক্স ফ্যাক্টর খুব কাজে দেয়। একটা টিমের কনফিডেন্স লেভেলটাকে রাইজ করার জন্য কিছু কিছু জিনিসের দরকার হয়। নেইমার এখানে এই জিনিসটাই, নেইমার হয়তো বা খুব বেশি পটেনশিয়ালিটি বা তার খুব 100% নিয়ে ঝাঁপায় পড়তে পারবে না, বাট সে টিমে থাকলে অনেক ক্রুশিয়াল মোমেন্টে অনেক দারুণ দারুণ সব ফল নিয়ে আসতে পারবে সে এবং পুরো টিম। তো ওইটার জন্যই মূলত কোচ তাকে কনসিডার করেছে আমার মনে হয়। না হলে ফর্ম টর্ম অনেক কিছু বিবেচনা করলে নেইমারকে নিয়ে দ্বিতীয়বার ভাবনার সুযোগ ছিল। যাই হোক, ব্রাজিল তো মোটামুটি তাদের এই 26 জনের দল নিয়ে ঘোষণা করে ফেললো। এখন মাঠের খেলায় কী হয় সেটাই দেখবার আছে। আমি এখনও অনেক নেগেটিভ কথাবার্তা বলছি, কিন্তু আমি বলবো যে কিছু ল্যাকিংস তো আছে, এটা অস্বীকার করার উপায় নেই এটা। এবং এই ল্যাকিংসগুলো ব্রাজিলের ফুটবলে গত প্রায় দশক ধরেই চলছে। ডিফেন্ডিং এবং মিডফিল্ডে এই ঝামেলাগুলো আছে, এগুলো থাকবে। এগুলো ওই ধরনের পটেনশিয়াল প্লেয়ার ব্রাজিল যেটা একটা সময় ছিল, সেই 2000 সময় যখন রোনালদিনহো, রিভালদো, কার্লোস, কাফু, এই কাকা এই প্লেয়ারগুলো ছিল তখন, ব্রাজিল সুপারস্টারদের ভরপুর একটা টিম ছিল। তো ওরকম প্লেয়ার তো এখন ওভাবে নেই, কিন্তু যারাও আছে তারা খুব ইফেক্টিভ এবং এখনকার ফুটবলের জন্য মানানসই। অনেকে থিয়াগো সিলভার কথা বলতে পারে। আমার মনে হয় এখানে যাদের ডিফেন্ডার হিসেবে নেওয়া হয়েছে তাদের প্রতি কোচে বিশ্বাস আছে। এবং এটা ঠিক যে থিয়াগো সিলভা অনেক দিন ধরে কিন্তু খেলার ভিতর নেই, তো ওকে হুট করে নিয়ে নেওয়াটাও কিন্তু ঠিক হবে না, স্মার্ট ডিসিশন হবে না। তো সব কিছু বিবেচনা করলে মোটামুটি একটা ব্যালেন্স টিমে আমার মনে হয়। এখন কিভাবে কোচ খেলায় দলটাকে সেটার উপর নির্ভর করবে। কার্লো আনচেলত্তি কিন্তু খুব খালি পটেনশিয়াল না, তিনি এই ধরনের টুর্নামেন্টের ক্ষেত্রে উনি মাস্টার। এই ধরনের টুর্নামেন্ট কীভাবে জিতে আসতে হয়, তিনি এসি মিলানের হয়ে, তিনি রিয়াল মাদ্রিদের হয়ে এটা বারবার প্রুভ করেছেন। তো দেখা যাক এবার ওনার হাত ধরে ব্রাজিলের হেক্সা মিশন কমপ্লিট হয় কিনা। আপনাদের ব্রাজিলের দল সম্পর্কে কি মতামত জানাতে পারেন। নেক্সট ভিডিওতে অন্য কোনো একটা দল নিয়ে আসবো। বিভিন্ন দলের স্কোয়াড ঘোষণা করা হয়ে গেছে। ফ্রান্সের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, ক্রোয়েশিয়ার ঘোষণা করা হয়েছে, পর্তুগালের স্কোয়াড ঘোষণা করেছে। খুব ইন্টারেস্টিং একটা টিম এবং আমার মতে খুব হট ফেভারিট একটা টিম। তো এই দলগুলোর সম্পর্কেও আলোচনা চলবে এই বিশ্বকাপ সিজনে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। বাই বাই।